প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর মৌলগুলোর অবস্থান নির্ণয়। তো কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলগুলোর অবস্থান নির্ণয় করতে পারি, অর্থাৎ পর্যায় নম্বর বের করতে পারি এবং গ্রুপ নম্বর বের করতে পারি তা দেখব। যেমন পর্যায় নম্বর বের করার নিয়ম হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তরের যে নাম্বারটি সেটাই হচ্ছে কি আমাদের পর্যায় নম্বর। যেমন লিথিয়াম এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি 1s2 2s1, তো এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে 2, অর্থাৎ লিথিয়ামের পর্যায় হচ্ছে 2। একইভাবে যদি আমরা আরেকটা উদাহরণ দিই, এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এবং তোমরা লক্ষ্য করো এই পটাশিয়ামের প্রধান শক্তি স্তর হচ্ছে 4, অর্থাৎ পটাশিয়ামের পর্যায় হচ্ছে 4। এখন আমরা দেখব গ্রুপ নম্বর বের করার নিয়ম। গ্রুপ নম্বর বের করার মোট 3টি নিয়ম রয়েছে। এর মধ্যে প্রথম নিয়মটি আমরা দেখি, নিয়ম 1। তো এখানে বলা হয়েছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তবে s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। যেমন তোমরা এখানে যদি দেখো পটাশিয়ামের সর্ববহিস্তরে s অরবিটাল রয়েছে, তাই না? এবং s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 সদস্য। এবং লিথিয়ামের বেলাও একই কথা, এখানেও s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। এখন আমরা দেখব নিয়ম 2। নিয়ম 2 বলা হয়েছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, অর্থাৎ শুধু s ও p অরবিটাল থাকে, তাহলে এদের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে, অর্থাৎ s অরবিটালের ইলেকট্রন সংখ্যা p অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস 10। এটা যোগ করার পর যে সংখ্যাটি আসবে সেটাই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। যেমন আমরা এখন দেখতে পারি ফসফরাস এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p3। তো এখানে দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের বহিস্তরের ইলেকট্রন বিন্যাসে s এবং p অরবিটাল রয়েছে। তাহলে আমরা এখান থেকে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব? s অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস p অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস 10, অর্থাৎ 15। তাহলে ফসফরাস হচ্ছে গ্রুপ 15 সদস্য। এখন আমরা দেখব নিয়ম 3। নিয়ম 3-এ বলা হয়েছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, অর্থাৎ বাইরের প্রধান শক্তি স্তরে s অরবিটাল এবং এর আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে এদের গ্রুপ সংখ্যা হচ্ছে s অরবিটাল এর ইলেকট্রন সংখ্যা প্লাস d অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল। চলো একটা উদাহরণ দেখি। যেমন
ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এবং আমরা লক্ষ্য করি যে এর প্রধান শক্তি স্তর হচ্ছে s অরবিটালে একটি ইলেকট্রন বিদ্যমান এবং এর আগের কক্ষপথে d অরবিটাল রয়েছে। তাহলে এর গ্রুপ সংখ্যা হবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস আগের অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল। আমরা লক্ষ্য করি যে ক্রোমিয়ামের সর্ববহিঃস্থ কক্ষপথ হচ্ছে 4, যেখানে s অরবিটালে একটি ইলেকট্রন বিদ্যমান এবং এর আগের কক্ষপথে d অরবিটাল রয়েছে। তাহলে আমাদের গ্রুপ সংখ্যা হবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস d অরবিটালের ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 6, অর্থাৎ ক্রোমিয়াম হচ্ছে গ্রুপ 6 এর সদস্য। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা চতুর্থ টপিক মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। মৌলের কয়েকটি পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। চলো বোঝা যাক। প্রথমে আমরা দেখব পর্যায়বৃত্ত ধর্ম কি। যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলসমূহের পর্যায় সারণীর পর্যায় অনুসারে নির্দিষ্ট ক্রমে আবর্তিত হয় এবং একই গ্রুপে একই ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়, তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। যেমন প্রথমে রয়েছে পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যায়বৃত্ত ধর্ম, যেখানে গ্রুপ হিসাব করলে আমরা দেখতে পাই যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন আমরা একই গ্রুপের উপর থেকে নিচে যাই তখন পর্যায় বাড়তে থাকে, অর্থাৎ তাদের সর্বশেষ কক্ষপথে একটি করে কক্ষপথ যুক্ত হয়। যেমন এখানে প্রথমটি থেকে দ্বিতীয়টির কক্ষপথ বেশি এবং তৃতীয়টির কক্ষপথ তার তুলনায় বেশি, অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এবং পর্যায় হিসাব করলে একই পর্যায়ের বাম দিক থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, পারমাণবিক সংখ্যাও বাড়তে থাকে, কিন্তু কোনো কক্ষপথ বৃদ্ধি পায় না, যার কারণে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যার বাড়ার ফলে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায় এবং ঠিক এই আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে এদের আকার তুলনামূলকভাবে ছোট হতে থাকে। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এখন আমরা দেখব আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হচ্ছে যে একটি মৌলের সর্ববহিঃস্তরে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনকে বের করে নিয়ে আসার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। দেখো এখানে লিথিয়াম পরমাণু 3টি ইলেকট্রন রয়েছে, এর মধ্যে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। এখন তোমরা যদি চাও এই হাত দিয়ে একটি ইলেকট্রনকে ধরে টেনে বের করে নিয়ে আসবা, অর্থাৎ এই ধরে টেনে বের করে নিয়ে আসার জন্য একটা শক্তি লাগবে। এই বের করার জন্য যে শক্তিটা প্রয়োজন সেটাকেই আমরা বলতেছি আয়নীকরণ শক্তি। তাহলে সংজ্ঞাটা দেখা যাক কি বলা হয়েছে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন
তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ এই লিথিয়াম থেকে যদি তুমি একটি ইলেকট্রন নিয়ে যাও তাহলে সেটা কী হয়ে যাবে, ধনাত্মক আয়নে হয়ে যাবে। আর এই কাজটা করার জন্য যে শক্তিটার প্রয়োজন হবে সেই শক্তিটাকে আমরা বলতেছি আয়নীকরণ শক্তি। এখন আমরা দেখব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে একটি পর্যায়বৃত্ত ধর্ম। এখানে বলা হয়েছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বিচ্ছিন্ন এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন স্থাপন করে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ আয়নীকরণ শক্তির ঠিক বিপরীত। যেখানে আমরা দেখেছিলাম যে ইলেকট্রন বের করতে শক্তি, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন যুক্ত করতে। অর্থাৎ ইলেকট্রন যুক্ত করলে কি হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো এখানে একই পর্যায়ের বামে মৌলগুলোর ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কমে। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে তখন কি হবে, ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এখন আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধিত অবস্থায় শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। যেমন আমরা একটা সমযোজী বন্ধন উদাহরণ দিতে পারি, H2O পানি। এখানে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে রয়েছে। তড়িৎ ঋণাত্মকতা বলতে এই যে অক্সিজেনের যে শেয়ারকৃত ইলেকট্রন হাইড্রোজেন থেকে একটি এবং এই হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন শেয়ার করেছে, ঠিক এই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন টেনে নেওয়ার মানে নিজের দিকে বেশি নেওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এবং একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। অর্থাৎ একই পর্যায়ে ডান থেকে বামে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।